বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদেরকে পড়ে শোনাবো আর একটা ছোট্ট রোমহর্ষকর রোমাঞ্চকর গল্প। রঞ্জিতা ঘোষের লেখা পিপাসা। হ্যাঁ, আজকের গল্পের নাম পিপাসা। তো চলো শুরু করা যাক। বেজে ওঠে কলিং বেলটা। একটু বাদেই লালবাজারের পুলিশ ইন্সপেক্টর বিজয় দত্তকে নিয়ে ঘরে ঢোকে চাকর ভজা। বিজয়বাবু তার ভারী দেহটাকে সোফায় এলিয়ে দিয়ে উপস্থিত এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, এক্ষুনি একবার তোমায় বেরোতে হবে। আজ একটা মার্ডার হয়েছে। ডেড বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে তোমার কাছে এসেছি। চলো একবার কেসটা দেখে আসবে। কেসটা অবশ্য বিশেষ জটিল নয়। তোমার সাহায্য পেলে বোধহয় খুনিকে হপ্তাখানেকের ভেতরে অ্যারেস্ট করতে পারবো। প্রাইভেট ডিটেকটিভ সুবীর বোস সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, কে খুন হলো? বিজয়বাবু চুরুটে অগ্নিসংযোগ করতে করতে বলেন, খুন হয়েছে কলকাতার কয়েকটা বিশিষ্ট সিনেমা হলের মালিক বিনয়বাবুর ছেলে মাধব রায়ের ভাইপো। সুবীর জিজ্ঞাসা করে, বিনয়বাবু বছর কয়েক হলো মারা গেছেন না? হ্যাঁ, মারা গেছেন তা প্রায় বছর দুয়েক হলো। সুবীর বলে, 5 মিনিট অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। মিনিট 5 বাদে দোতলার সিঁড়ি বেয়ে নেমে আসে বিজয়বাবু ও সুবীর। গেটের সামনেই একটা নতুন মডেলের স্টুডিও কার দাঁড়িয়েছিল। বিজয়বাবু সেটাতে দেহরক্ষা করে সুবীরকে বলেন, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন, চলে এসো। সুবীর গাড়িতে উঠে পড়ে জিজ্ঞাসা করে, এই গাড়িটা কার? বিজয়বাবু বলেন, মাধববাবুর, আর এই হলো মাধববাবুর ড্রাইভার মধু। তারপর মধুকে আদেশ করেন, চালাও মধু। মধু গাড়িতে স্টার্ট দেয়। একসময় সুবীর বিজয়বাবুকে উদ্দেশ্য করে বলে, গাড়িটা দেখছি একেবারে নতুন, কিন্তু এটার প্রতি বোধহয় বিশেষ যত্ন নেওয়া হয় না। একটু পানির পিকও লেগে আছে দেখছি। আচ্ছা, এখন আপনার কেসটার কথা বলুন তো। বিজয়বাবু একটু নড়েচড়ে ভালোভাবে বসে বলতে আরম্ভ করেন, মাধববাবুর ভাইপো অমিয়, অর্থাৎ যে খুন হয়েছে, সে নাকি আজকাল রেসও খেলতো। পরশুদিন সে মাধববাবুর কাছে 1000-5 টাকা চায়, কিন্তু মাধববাবু তাকে রেস খেলে অমনভাবে ধ্বংস করতে বারণ করেন এবং ওই একটি পয়সাও দিতে রাজি হন না। তখন অমিয় বলে, আমার 1000-5 টাকা লাগবেই, যেমন করে হোক ওই টাকা জোগাড় করবই। আজ সকালে চাকর চা নিয়ে অমিয়র ঘরে ঢুকে দেখে অমিয় নেই। সে তখন চায়ের সরঞ্জাম টেবিলের ওপর রেখে দিয়ে আসে। তারপর ঘণ্টাখানেক বাদে চায়ের সরঞ্জাম আনতে গিয়ে দেখে সব তেমনিই পড়ে আছে, অমিয় ঘরে নেই। তখন সে মাধববাবুকে খবর দেয়। মাধববাবু অনেক খুঁজেও অমিয়কে বাড়িতে না পেয়ে সন্দেহ বশে আয়রন চেস্টের সামনে গিয়ে দেখেন আয়রন চেস্টের লক খোলা। চেস্টের কপার দুটো কেবল ভেজিয়ে রাখা হয়েছে। তারপর তিনি আয়রন চেস্ট খুলে ভালোভাবে পরীক্ষা করে দেখেন আর সবই ঠিক আছে, নেই কেবল 1000-5 টাকা দামের 2 হিরে। এরপর আর কারো বাকি থাকে না বুঝতে যে অমিয় হিরে দুটো নিয়ে সটকে পড়েছে। তারপর আজ সকালেই অমিয়র মৃতদেহ পাওয়া যায় মনুমেন্টের সামনে, কিন্তু তার কাছে হিরে দুটো পাওয়া যায়নি। আমার অনুমান কোনো লোক তার কাছে হিরে আছে জানতে পেরে রিভলভারের সাহায্যে তাকে খুন করে হিরে দুটো নিয়ে পালিয়েছে। সুবীর জিজ্ঞাসা করে, আচ্ছা, অমিয়বাবুর বয়স কত? মাধববাবুর কাছে শুনেছি 20 বছর। মাধববাবুর পেশা কি? পেশা কিছুই না, তিনি কেবল বিনয়বাবু অর্থাৎ অমিয়র বাবার সম্পত্তি দেখাশোনা করেন। শুনেছি আগে মাধববাবুর কি একটা ব্যবসা ছিল, তারপর ভাই মারা যাওয়ার সময় তার বিরাট বিষয় সম্পত্তি দেখাশোনার ভার মাধববাবুর হাতেই দিয়ে যান, কারণ অমিয় তখন অপ্রাপ্তবয়স্ক এবং ওর মাও বহুদিন আগেই গত হয়েছেন। অমিয়বাবুরা কয় ভাই ছিলেন? বিনয়বাবুর একমাত্র সন্তান অমিয়, তাই এইটুকু বয়সী শাসনের অভাবে একেবারে উচ্ছন্নে গেছিল। আয়রন চেস্টের চাবি কার কাছে থাকতো বলতে পারেন? একটা থাকতো মাধববাবুর কাছে আর একটা থাকতো অমিয়র কাছে। ডেড বডি সার্চ করার সময় সেই চাবিটা অমিয়র কাছে পাওয়া গেছে। আয়রন চেস্ট থেকে আর কিছু খোয়া যায়নি বলছেন? চেস্টে থাকতো বড় কেবল ওই 2 বড় বড় পয়মন্তের হিরে
আর কিছু ব্যবসাপত্রের দলিল। পয়মন্তর হিরে মানে? সুবীরের গলায় বিস্ময়ের ছোঁয়াচ। বিনয়বাবু নাকি মনে করতেন ওই হিরে দুটোর জোরেই তিনি ধনী ও সমাজের একমাত্র গণ্যমান্য ব্যক্তি হতে পেরেছিলেন। তাই তিনি ওই দুটো হিরেকে বলতেন পয়মন্তর হিরে। হিরে দুটোকে সবসময় ঘরের ছোট একটি আয়রন চেস্টে রেখে দিতেন তিনি। আরও আয়রন চেস্ট আছে নাকি বিনয়বাবুর ঘরে? হ্যাঁ, আরও বড় দুটো আয়রন চেস্ট আছে, সেটা থাকে আলাদা একটা ঘরে। ওই ঘরটাতে আর কে থাকে? মাধববাবুর একমাত্র ছেলে দিলীপ আর এক ভাগ্নে প্রমোদ। তাছাড়া ড্রাইভার মধুও থাকে। আর সব চাকর বাকরেরা থাকে বাড়ির বাইরে বাগান কম্পাউন্ডারের ভেতরে তৈরি করা আলাদা ঘরে। দিলীপবাবু কি করেন? ও এখন 4th ইয়ারে পড়ে। আর প্রমোদবাবু? তা ঠিক জানি না, তবে সে কয়েকদিন হলো এখানে এসেছে। একটু বাদেই গাড়িটা এসে দাঁড়ায় বিনয়বাবুর বাড়ির সামনে। হর্নের আওয়াজ শুনে বেরিয়ে আসেন একজন প্রৌঢ় ভদ্রলোক। পরনে তার শান্তিপুরের ধুতি ও সিল্কের গেঞ্জি, পায়ে হাওয়াই চপ্পল, হাতে একটা সুন্দর কারুকার্য করা শৌখিন ছড়ি। ভদ্রলোকের বয়স বোধহয় 50 পেরিয়েছে, কিন্তু তার পেশিবহুল শরীর দেখে মনে হয় তার শোকের চিহ্ন বিদ্যমান। তিনি এগিয়ে এসে বলেন, আসুন বিজয়বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। খুনের কিছু কিনারা করতে পারলেন? বিজয়বাবু তার ভুঁড়ির ওপর বেলটা ভালোভাবে আঁটতে আঁটতে বললেন, একদিনের মধ্যে কি করে কিনারা করব বলুন, তবে কেসটা বিশেষ কিছু কঠিন নয়। অমিয় হিরে নিয়ে পালিয়েছে, কিন্তু তাকে কে বা কারা খুন করেছে হীরের লোভে। তবে একটু কঠিন হলো আসল খুনিকে বার করা। কোনো সূত্র সে ফেলে যায়নি যার সাহায্যে তাকে খুঁজে বার করা যেতে পারে। তবে আশা করি কয়েকদিনের মধ্যেই ধরা পড়বে খুনি, কারণ আমি প্রাইভেট ডিটেকটিভ শ্রী সুবীর বোসকে কেসটা হাতে নিতে অনুরোধ করেছি। ইনি সুবীর বোস, আর ইনি অমিয়র কাকা মাধব রায়। উভয়কে নমস্কার ও প্রতিনমস্কার জানায়। মাধববাবু সুবীরকে উদ্দেশ্য করে বলেন, অমিয়কে যে খুন করেছে তার আমি উপযুক্ত শাস্তি চাই। এই জন্য আপনি যত পারিশ্রমিক চান আমি দিতে রাজি আছি। বিনয়ের মৃত্যুর পর আমি অমিয়কে তার বাবার অভাব বুঝতে দিইনি। মা বাবা হারা ওই ছেলে, আমি ওকে নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করতাম। কিন্তু সেই অমিয়। কথা শেষ করতে পারেন না মাধববাবু। আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, শুধু থরথর করে কাঁপতে থাকেন তার কালচে ঠোঁট দুটো। চোখের কোলবে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। লাল সুরকির রাস্তা দিয়ে এগোতে এগোতে সুবীর বলে, আচ্ছা মাধববাবু, আমিও কোন ঘরে থাকতো? একতলার ওই কোণার ঘরটায়। সুবীর ও বিজয়বাবুকে নিয়ে মাধববাবু সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে থাকেন। মাধববাবুকে আবার প্রশ্ন করে সুবীর, ওই সিঁড়ির পাশের যে ঘরটা, সেখানে কে থাকতো? ওই ঘরে আমার ছেলে থাকে, দিলীপ। ও পড়ার ও শোবার ঘর, তবে ওর জন্য অবশ্য একটা আলাদা রিডিং রুমও আছে। কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে গিয়ে সুবীরের পায়ে হোঁচট খায়, আর একটু হলেই মাধববাবুও পড়ে যাচ্ছিলেন। সুবীর চট করে তাকে ধরে ফেলেন, তারপর প্রশ্ন করে, আপনার লাগেনি তো? মাধববাবু পাশের রেলিংটা ধরে দাঁড়িয়ে বলেন, না, তেমন আঘাত পাইনি, কিন্তু আমার ছড়িটা। সুবীর সিঁড়ি বেয়ে নামতে নামতে বললেন, তলায় পড়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। একটু বাদেই সুবীর ছড়িটা এনে মাধববাবুর হাতে দিল। তিনজনে তারপর দোতলার ড্রয়িং রুমে গিয়ে বসে। সুবীর প্রথম কথা বলে, প্রমোদবাবু কতদিন হলো এসেছেন? তা 3-3 হলো। সুবীর আবার প্রশ্ন করে, তবে আগে কোথায় থাকতেন? বার্মায়। তার পেশা কি? সেখানে কাঠের ব্যবসা আছে, তবে ও ব্যবসার দিকে বিশেষ নজর দেয় না। ও সবসময় শিকার করেই বেড়ায়। শিকারের দিকে ওর প্রচণ্ড ঝোঁক।
দেখাশোনার অভাবে ব্যবসা এখন প্রায় লালবাতি জ্বলেছে, তাই এখন এসছে তার টাকা চাইতে। সুবীর বলে, আপাতত আপনার কাছে আমার আর কিছু জানার নেই। এখন যদি আপনি একবার প্রমোদবাবুকে ডেকে দেন তবে ভালো হয়। মাধববাবু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, কিন্তু প্রমোদ তো সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। সুবীর জিজ্ঞাসা করে, প্রমোদবাবু কি অমিয়বাবুর মৃত্যু সংবাদ জানেন না? আমরা অমিয়র মৃত্যু খবর পাওয়ার আগেই সে বেরিয়েছে। তিনি কোথায় গেছে তা বলতে পারেন? মাধববাবু অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলে বলেন, জানলে তো বলবো, আর কি করেই বা জানবো বলুন। ওকে জিজ্ঞাসা করতেই ভয় হয়, যা মেজাজ। সুবীর বলে, আপনি দয়া করে একবার দিলীপবাবুকে পাঠিয়ে দিন, তাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। সে সময় এ ঘরে আর কেউ যেন উপস্থিত না থাকলে পরেই ভালো হয়। মাধববাবু ঘর ছেড়ে বেরিয়ে যান। একটু বাদেই ঘরে প্রবেশ করে একটি ছিপছিপে চেহারার যুবক। সুবীর যুবকটিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেন, আপনার নামে কি দিলীপ রায়? যুবক মৃদু কণ্ঠে উত্তর দেয়, আজ্ঞে হ্যাঁ। সুবীর দিলীপকে বসতে অনুরোধ করে। দিলীপ একটি কোচে দেহ এলিয়ে দিয়ে আনমনে বসে থাকে। সুবীর আবার প্রশ্ন করে, প্রমোদবাবু কতদিন হলো এই বাড়িতে রয়েছেন? 3 দিন হলো। প্রমোদবাবু হঠাৎ বার্মা মুলুক ছেড়ে এখানে এলেন কেন বলতে পারেন? শুনেছি তার ব্যবসায় নাকি ফেল পড়তে বসেছে, তাই সে এসেছে বাবার কাছে টাকার জন্য। প্রমোদবাবু কত টাকা চেয়েছিলেন? 5,000 টাকা। বলেছিল ব্যবসা একবার চালু হলে টাকা শোধ করে দেবে। তিনি কি টাকা পেয়েছেন? না, বাবা দিতে রাজি হননি। সুবীর এবার প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করে, আচ্ছা দিলীপবাবুর গ্যারেজের চাবি কার কাছে থাকে? মধুর কাছেই থাকে। কাল রাত কটা পর্যন্ত জেগেছিলেন? 1টা পর্যন্ত হবেই, ফাইনাল পরীক্ষা তো দেরি নেই, তাই একটু বেশি রাত পর্যন্ত পড়তে হয়। আপনি ছাড়া সকলে সাধারণত কটার সময় ঘুমোন? 10টার মধ্যেই সকলে ঘুমিয়ে পড়েন। দোতলায় কে কে থাকেন? বাবা থাকেন, আর কোনার ঘরটায় মধু থাকে। আপনার ঘরটা তো সিঁড়ির পাশেই। কাল রাত 10টার পর সিঁড়িতে কোনো পায়ের শব্দ শুনেছিলেন? খুব ভালোভাবে ভেবে উত্তর দেবেন। দিলীপ কিছুক্ষণ চিন্তা করে বলে, হ্যাঁ শুনেছিলাম। তখন রাত কটা হবে বলতে পারেন? তখন রাত 12টা কি 12:30 হবে। শুনলাম প্রমোদবাবু খুব ভালো শিকারী। তিনি কি সঙ্গে করে বন্ধুকে নিয়ে এসেছিলেন? দিলীপ তার স্বভাবসিদ্ধ মৃদু কণ্ঠে উত্তর দেয়, আজ্ঞে হ্যাঁ। কাল রাত 12টার পর আপনি কাছাকাছি কোনো জায়গা থেকে কোনো মোটরের আওয়াজ শুনেছেন কি? দিলীপ কিছুক্ষণ চিন্তা করে বলে, অত রাত্রে সাধারণত এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে না, তবে কাল যেন মনে হচ্ছে মোটরের মৃদু আওয়াজ শুনেছিলাম। কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলেন? না। সুবীর কোচ ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আর আমার কিছু জানার নেই। কালই আমি খুনিকে গ্রেপ্তার করতে পারবো বলে আশা করি। বিজয়বাবু প্রায় একরকম লাফিয়ে উঠে বলেন, তবে কি তুমি কে খুনি তা জানতে পেরে গেছো? যদি জানতে পেরেই থাকো তবে আর দেরি করছো কেন? বলে ফেলো, আমি এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করছি। সুবীর বলে, এত ব্যস্ত হবেন না বিজয়বাবু, জানেন তো সুগুড়ে মেওয়া ফলে। আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন, কাল সকাল 9টার পরেই জানতে পারবেন কে খুনি। সুবীর, দিলীপ ও বিজয়বাবু 3 জনের ড্রয়িং রুমের বাইরে পা বাড়ান। এই যে বিজয়বাবু, আপনাদের কাজ হয়ে গেল? মাধববাবু এগিয়ে এসে প্রশ্ন করেন। সুবীর মাধববাবুকে উদ্দেশ্য করে বলে, আপনি শুনলে বোধহয় খুশি হবেন যে কালই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। কাল সকাল 9টা নাগাদ আমি আর বিজয়বাবু এখানে আসব।
বাড়ির সকলে যেন সেই সময় উপস্থিত থাকেন। এখন তবে চলি মাধববাবু। মাধববাবু গদগদ কণ্ঠে বলেন, সত্যি কি বললে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। পরদিন প্রমোদের ঘরেই সকলে জমায়েত হয়েছে। দরজার দিকে পেছন ফিরে বসে আছেন বিজয়বাবু। বিজয়বাবুর পাশে দিলীপ। দিলীপের পরনে ধুতি পাঞ্জাবি, উদাস নয়নে চেয়ে আছে সে। জানলার কাছে মিলিটারি কায়দায় দাঁড়িয়ে আছে প্রমোদ, যেন বিশ্বের কোনো কিছুকেই গ্রাহ্য করে না এমন একটা ডোন্ট কেয়ার ভাব তার। তার পাশে দাঁড়িয়ে আছে ড্রাইভার মধু। একটু তফাতে একটা কোচে বসে আছেন মাধববাবু। পরনে তার ফুল প্যান্ট ও শার্ট। কোচের ওপর দেহটাকে এলিয়ে দিয়ে আধশোয়াভাবে বসে আছেন তিনি। বাঁ হাতে তার ছড়িটা আর ডান হাতটা প্যান্টের পকেটে। ঘরটার ভেতরে একটা থমথমে ভাব, কারোর মুখে কোনো কথা নেই। নিস্তব্ধতা ভঙ্গ করে সুবীর বলে, আপনারা হয়তো শুনলে বিস্মিত হবেন যে অমিয়বাবুর খুনি আজ এই মুহূর্তে এই ঘরেই উপস্থিত। এই খুনের একমাত্র কারণ তীব্র অর্থপিপাসা। খুনি আর কেউ নন, স্বয়ং প্রমোদবাবু। সুবীর প্রমোদের দিকে রিভলভার উঁচিয়ে বলে, পালাবার চেষ্টা করবেন না প্রমোদবাবু, মাথার ওপর হাত তুলে লক্ষ্মী ছেলেটির মতো দাঁড়িয়ে থাকুন। সুবীরের কথায় সকলেই যেন চমকে ওঠে। প্রমোদ সুবীরের দিকে তাকিয়ে শ্লেষতিক্ত কণ্ঠে বলেন, সুবীরবাবু, আপনি বরং কয়েক মাসের জন্য রাঁচি থেকে ঘুরে আসুন, তারপর আবার টিকটিকিগিরি আরম্ভ করবেন। সুবীর কঠোর কণ্ঠে বলে, আপনি সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারেননি। ব্যবসায় আপনার ফেল পড়তে চলেছে, তাই এসেছিলেন টাকার জন্য মামার কাছে। কিন্তু যখন দেখলেন যে টাকা পাওয়া যাবে না, তখন আপনি অমিয়বাবুকে খুন করে চোরের ওপর বাঁটপাড়ি করেন। আপনি শিকারী মানুষ, আপনার পক্ষে দু একটা খুন করা তেমন কোনো শক্ত কাজ নয়। কি বলেন প্রমোদবাবু? প্রমোদ কিছু জবাব দেওয়ার আগেই মাধববাবুর আগে দুঃখে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ান। বলেন, প্রমোদ, তুমি শেষ পর্যন্ত সামান্য করা টাকার জন্য আমি ওকে খুন করলে? ভাইকে খুন করতে তোমার বিবেকে বিন্দুমাত্র বাঁধল না? ছি ছি প্রমোদ, তুমি এত অধঃপথে গেছো? মনে করেছিলে তুমি খুব চালাক, হিরে দুটো নিয়ে সটকে পড়বে আর কেউ তোমাকে ধরতে পারবে না, তাই না? সুবীর হঠাৎ এক কাণ্ড করে বসে। আচমকা মাধববাবুর হাতের ছড়িটা একটানে কেড়ে নিয়ে বলে, প্রমোদবাবু কত চালাক সে আমি ঠিক জানি না, হয়তোবা খুব চালাক, কিন্তু আপনি যে মহা চালাক সেটা ভালোভাবেই জানি। মাথার ওপর হাত তুলে দাঁড়ান মাধববাবু, পকেটে হাত ঢোকাবার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। আর মধু, তুমিও এক বিন্দু নড়ার চেষ্টা করবে না, তবে বেঘরে প্রাণটা হারাবে। কি দেখছেন বিজয়বাবু, মাধববাবু আর মধুকে অ্যারেস্ট করুন। সুবীরের কাণ্ড দেখে বিজয়বাবু একেবারে বারদই ঢোক গিলে বলেন, সত্যি সুবীর, তোমার বোধহয় এবার মাথার ঠিক নেই। এইমাত্র বললে প্রমোদবাবু খুনি, এখন আবার বলছো মাধববাবু খুনি। সুবীর হেসে বলে, মাথা আমার ঠিকই আছে, তবে বাধ্য হয়ে প্রমোদবাবুকে একটু কষ্ট দিতে হলো, সেই জন্য কিছু মনে করবেন না প্রমোদবাবু। আপনার সঙ্গে ওই রকম ব্যবহার না করে সোজাসুজি মাধববাবুকে খুনি বলে অ্যারেস্ট করতে গেলে তার হাতে হয়তো আমাদের দু একজনের প্রাণও হারাতে হতো। মাধববাবু আগে থেকেই হয়তো প্রস্তুত হয়ে এসেছিলেন। তিনি যে পকেটে হাত ঢুকিয়ে বসে আছেন এটা আশা করি অনেকেই লক্ষ্য করেছেন। তার ওই পকেটে আছে রিভলভার, তাই পকেট থেকে তার হাত সরাবার জন্য আমায় একটু অভিনয়ের আশ্রয় নিতে হয়েছিল। একটু থেমে সুবীর আবার বলেন, অমিয়বাবুকে খুন করেছেন মাধববাবু, আর মাধববাবুকে এ ব্যাপারে সাহায্য করেছিল মধু। না না মাধববাবু, মিথ্যে পকেটে হাত ঢোকাবার চেষ্টা করবেন না। কথা বললেও আপনার ও মধুর দিকে আমার ঠিকই দৃষ্টি আছে। বিজয়বাবু, আর দেরি না করে চটপট আসামিদের অ্যারেস্ট করুন। বিজয়বাবু মধু ও মাধববাবুর হাতে হাতকড়া লাগিয়ে দেন। সুবীর বলে, এবার মাধববাবুর ডান পকেটটা হাতড়ে দেখুন রিভলভারটা আছে কিনা। বিজয়বাবু মাধববাবুর পকেট থেকে বার করে আনলেন একটা কালো কচকচে সাইলেন্সার লাগানো রিভলভার। সুবীর আবার বলে চলে, কাল যখন আমি বলি যে আমি কালই খুনি ধরবো, তখন খুনির পক্ষে ভয় হওয়াই স্বাভাবিক, আর সেই স্বাভাবিক কারণে আত্মরক্ষার জন্য মাধববাবু রিভলভার নিয়ে প্রস্তুত হয়ে এসেছিলেন। রিভলভার থেকে হাত সরাবার জন্যই বাধ্য হয়ে প্রমোদবাবুকে একটু কষ্ট দিয়েছিলাম।
মাধববাবু যখন সাহস পেয়ে পকেট থেকে হাত বার করলেন প্রমোদবাবুকে ভৎসনা করতে থাকেন, সেই সুযোগে আমি মাধববাবুকে খুনি বলে সর্বসম্মুখে প্রকাশ করি। বিজয়বাবু প্রশ্ন করেন, তা না হয় হলো, কিন্তু মাধববাবু যে খুনি তা তুমি কি করে বুঝলে? মাধববাবুর গাড়িতে কাল সিটের ওপর কালচে লাল রঙের সামান্য একটা দাগ আমার চোখে পড়ে। দেখি আমার কেমন একটা যেন খটকা লাগে। এটা কিসের দাগ? তবে কি এটা রক্তের দাগ? ভালো করে মুছে ফেলা হয়নি বলে ফিকে হয়ে লেগে আছে? তবে কি এই গাড়িতেই অমিয়বাবুকে খুন করা হয়েছিল বা অমিয়বাবুর মৃতদেহ এতে করে নিয়ে যাওয়া হয়েছিল? আমি দিলীপবাবুর কাছে জানতে পারি তিনি পরশু রাতে কোনো আর্তনাদ শোনেননি, কিন্তু মৃদু মোটরের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সুতরাং আমার বুঝতে বাকি থাকে না যে অমিয়বাবুকে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় হত্যা করা হয়নি। তাকে প্রথমে মোটরে করে নিয়ে যাওয়া হয়েছিল। দিলীপবাবুর কাছ থেকে আরও জানতে পারি গ্যারেজের চাবি কেবল মধুর কাছেই থাকে। এর থেকে বুঝতে পারি মধু খুনিকে সাহায্য করেছিল। এখন আসল কথা, খুনিকে। সুবীর একটু থেমে আবার বলতে আরম্ভ করে, এই প্রশ্নটা আমাকেও কম গণ্ডগোলে ফেলেনি। তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে খুনি বাইরের কেউ নয়। ভেতরের লোকেদের দিকে তাকালেই প্রথমেই যাদের উপর সন্দেহ এসে পড়ে তারা হলেন প্রমোদবাবু ও মাধববাবু। প্রমোদবাবুর ওপর সন্দেহ করবার কারণ যথেষ্ট ছিল। প্রমোদবাবুর ব্যবসায় অবস্থা সঙ্গীন, তাই উনি টাকার জোগাড়ের চেষ্টা করছিলেন। সুতরাং টাকার লোভে অমিয়বাবুকে খুন করা একজন শিকারী হিসেবে প্রমোদবাবুর পক্ষে এমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু একটা প্রশ্ন বারবার খোঁচা মারছিল, এই কয়েকদিনের মধ্যেই তিনি কি করে মধুকে দলে ফেরালেন? একদিকে মাধববাবুর ওপর প্রচণ্ড সন্দেহ এসে পড়েছিল, কারণ মাধববাবু আগে সামান্য কিছু ব্যবসাপত্র ছিল, কিন্তু বর্তমানে তিনি অমিয়বাবুর অভিভাবক নিযুক্ত হয়েছিলেন। অমিয়বাবুর বাবার মৃত্যুর সময় মাধববাবুকে ট্রাস্টি করে যান, যেহেতু অমিয়বাবু তখন অপ্রাপ্তবয়স্ক। অমিয়বাবুর বর্তমানে 20 বছরে পা দিয়েছেন। যদি না মারা যেতেন তবে 1 বছর পরেই নিজের বিষয় সম্পত্তি বুঝে নিতেন। সুতরাং অমিয়বাবুর মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হচ্ছে মাধববাবুর। এখন সব সম্পত্তি তিনি নিজেই ভোগ করতে পারবেন। তাই যদি হয় তবে অমিয়বাবুর হিরে চুরির ঘটনাটা একটা সাজানো ব্যাপার মাত্র। কয়েক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে সুবীর আবার বলতে থাকেন, অমিয়বাবুকে কাল রাত্রে কোনো প্রয়োজনের কথা বলে মোটরে করে নিয়ে যাওয়া হয়। কিছু দূর যাওয়ার পর হয়তো অমিয়বাবু বুঝতে পারেন যে তাকে হত্যা করা হবে। তখন তিনি হয়তো বাধা দেওয়ার বা পালাবার চেষ্টা করেন, যার জন্য মাধববাবু মোটরেই খুন করতে বাধ্য হন এবং ফিরে এসে মোটরের রক্তের দাগ মুছে ফেলেন মধুর সাহায্যে। কিন্তু তাড়াতাড়িতে মাধববাবু ও মধুর অজ্ঞাতে সামান্য রক্তের দাগ থেকে যায়। আয়রন চেস্টের চাবি থাকতো অমিয়বাবু ও মাধববাবুর কাছে। মাধববাবু আয়রন চেস্ট খুলে হিরে দুটো সরিয়ে ফেলেন। প্রমোদ এতক্ষণে মুখ খোলে, আচ্ছা সুবীরবাবু, মামা হঠাৎ হিরে চুরি করতে গেলেন কেন? অমিয়র মৃত্যুর পর তিনি যখন সম্পত্তির মালিক হবেন তখন এই সামান্য 5,000 টাকা দামের দুটো হিরে চুরি করে তার লাভ কি হলো? সুবীর হেসে বলে, হিরে চুরি ব্যাপারটা ছিল মাধববাবুর সবচেয়ে বড় চালাকি। হিরে দুটো সরিয়ে মাধববাবু অমিয়বাবুকে হিরেচোর বলে প্রতীয়মান করতে চাইলেন। অমিয়বাবু পরশুদিন বলেছিলেন যেমন করেই হোক 5,000 টাকা জোগাড় করবেন। মাধববাবু এই সুযোগ গ্রহণ করলেন। তিনি অমিয়কে খুন করে আয়রন চেস্ট থেকে হিরে দুটো সরিয়ে ফেললেন। সকলেই মনে করল অমিয়বাবুর হিরে চুরি করে পালিয়েছেন, আর সেই সময় কোনো লোক হীরের লোভেই তাকে খুন করেছে। বিজয়বাবু খুক খুক করে একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু মাধববাবু হিরে দুটো রেখেছেন কোথায়? সুবীর মাধববাবুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ছড়িটাকে অদ্ভুত কায়দায় মোচড় দিতেই ছড়ির মাথাটা খুলে আসে। ছড়ির মুখটা হাতের তেলোতে উপর করে দিতেই দুটো বড় বড় হিরে সুবীরের পায়ের ওপর ঝলমলিয়ে ওঠে। সুবীর হিরে দুটো তুলে বলে, সেই অপহৃত হিরে। বিজয়বাবু চোখ দুটো ছানা বড়া করে জিজ্ঞাসা করেন, তুমি কি করে বুঝলে ছড়ির ভেতর হিরে আছে? সুবীর হিরে দুটো নিয়ে নাড়াচাড়া করতে করতে বলেন, কাল আমি আর আপনি দুজনে যখন এই বাড়ি আসি তখন মাধববাবুই যে আমাদের অভ্যর্থনা করতে এসেছিলেন সেটা বোধহয় আপনার মনে আছে। তার হাতে তখন এই সূক্ষ্ম কাজ করা শৌখিন ছড়ি দেখে ভাবলাম মাধববাবুর ঘরেই এই শৌখিন ছড়ি ব্যবহার করেন কেন? তিনি এমন দুর্বল নন যে ছড়ির সাহায্যে ছাড়া তা হাঁটতে পারবেন না, বরঞ্চ চেহারা দেখে বেশ শক্ত বলেই মনে হয়। আর যদি শখের জন্যই ব্যবহার করেন তবেই বা ঘরে ব্যবহার করবেন কেন, বিশেষত এমন শোকের সময়?
আমার মনে সন্দেহ নাড়া দিয়ে ওঠে, এই ছড়ির পেছনে কোনো রহস্য লুকানো নেই তো? ছড়িটাকে পরীক্ষা করার জন্য কাল সিঁড়ি ভেঙে ওপরে ওঠার সময় আমি একবার ইচ্ছে করেই আমার পাটা বাড়িয়ে দিই, যার ফলে মাধববাবু আমার পায়ে হোঁচট খান আর ছড়িটা ছিটকে পড়ে তলায়। ছড়িটাকে কুড়িয়ে নিয়ে আসার সময় আমি একবার পরীক্ষা করে নিই। ছড়ির মাথায় মোচড় দিতেই খুলে আসে সেটা। তারপর আবার ছড়িটা বন্ধ করে মাধববাবুর হাতে ফিরিয়ে দিই। ছড়ির ভেতর ফাঁপা দেখে এবং ঘটনা পরম্পরা বিচার করে আমার বুঝতে বাকি থাকে না যে এর ভেতরেই হিরে দুটো আছে। সুবীর একটু থেমে বলে, আমার তো কাজ শেষ, এখন আমি চলি বিজয়বাবু। আপনি আসামিদের থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ধীর পদক্ষেপে দরজার দিকে এগিয়ে গেল সুবীর। তাহলে বন্ধুরা, ছোট্ট সুন্দর রোমাঞ্চকর গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আর ভালো লাগলে পরে একটা লাইক করতে, আর প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে পরে যে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে টিপে দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ওর পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও একবার টিপে দিও, তাহলে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই চলে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিলাম। তোমাদের সঙ্গে আবার কথা হবে আগামী গল্পে।